সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, প্রতিশোধের অংশ হিসেবে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান, কর্মচারীদের সাথে মত বিনিময়। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, বাঁচা মরার লড়াই সন্ধ্যা 7:30টায়। ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 40 শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। তেহরান থেকে জনগণকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের হামলায় আবুধাবিতে একজন প্রাণ হারিয়েছেন। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর ইসরায়েলের হামলায় 2 জন নিহত হয়েছে। এদিকে ইরাক, ইরান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সভায় কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। জানান, সরকার তখনই ভালো করবে যখন কর্মকর্তা কর্মচারীরা সরকারকে সহযোগিতা করবে। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার তাগিদ দেন তারেক রহমান। বক্তব্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকলে সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, দেশের মধ্যে সেই পরিস্থিতিটা তৈরি করার আমরা চেষ্টা করি সকলে মিলে, যেই পরিস্থিতিতে মানুষ স্বস্তি বোধ করবে। আমরা সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, যেই রাষ্ট্রটিকে ঘিরে বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পাবে, যেখানে এগিয়ে যাওয়ার স্পৃহা, সাহস, উদ্দীপনা মানুষ পাবে। এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন। আজও শিশু প্রহর থাকায় বেলা 11টা থেকে শিশুদের জন্য উন্মুক্ত করা হয় মেলা। শিশু চত্বরে আয়োজন করা হয় পাপেট শো। সেখানে শিশুরা পুতুল নাচ উপভোগ করে। অভিভাবকরা বলেন, বইমেলা শিশুদের জন্য দেশের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মাধ্যম। এবারের মেলায় 549টি প্রকাশনী সংস্থার 1018টি স্টল নিয়ে যাত্রা করলেও এখনও অনেক স্টলের নির্মাণ কাজ শেষ হয়নি। আসতেছে লোকজন ভালো, আমাদের পাঠকে আসতেছে, বইও ভালো বিক্রি হচ্ছে। আশা করি সামনে আরো ভালো বিক্রি হবে। রোজার মধ্যেও আসলাম, যেন এখন থেকেই বাচ্চার বই পড়ার প্রতি যে আগ্রহ সেটা যেন এখন থেকে তৈরি হয়। জন্য আমরা প্রতি বছরই বই মেলায় নিয়ে আসি বাচ্চাদের। বই কিনবো, ভূতের বই, শিশুদেরকে নিয়ে আজকে সকাল সকাল চলে আসলাম, ভালোই লাগলো মোটামুটি, কিন্তু এবার স্টলের পরিমাণ আগের থেকে অনেক কম। বইমেলার আরও খবর জানবো। মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম, যাচ্ছি তার কাছে। শিউলি, তৃতীয় দিন, এই মুহূর্তে পাঠক দর্শনার্থীর সমাগম কেমন দেখছেন এবং আজ কতটি নতুন বই এলো? দোলা, অমর ভাষা আন্দোলনের স্মৃতিবাহী এই অমর একুশে বইমেলা, আপনি জানেন যে নানা অনিশ্চয়তার দোলাচাল পেরিয়ে অবশেষে 2 দিন আগে বইমেলার উদ্বোধন করা হয়েছে এবং আজকে মেলার তৃতীয় দিন চলছে। এবং তৃতীয় দিন যেহেতু বইমেলার প্রথম শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন, এবং সাপ্তাহিক ছুটির দিনকে ঘিরে সকাল থেকে যেহেতু আজকে শিশু প্রহর ছিল এবং শিশু প্রহরকে ঘিরে বেশ কিছু ক্ষুদে পাঠক পাঠিকার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তবে যেহেতু এটা
রমজানের মাস এবং রমজানের মাস হওয়ার ফলেই হয়তো ধারণা করা হচ্ছে যে দুপুরের পর থেকে অর্থাৎ শিশু প্রহর শেষ হয়ে যাওয়ার পর থেকে আসলে মেলায় তেমন পাঠক পাঠিকার আনাগোনা ছিল না, তবে সন্ধ্যার পর এখন কিছুটা জমতে শুরু করেছে বইমেলা এবং পাঠক পাঠিকারা তাদের পছন্দের বই কিনতে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যে তারা আসলে যেমন বিক্রেতারা বলছেন যে বেশিরভাগ পাঠক পাঠিকা আসলে মেলায় আসছেন নতুন বই এসেছে কিনা ঘুরে দেখছেন, কিংবা কেউ কেউ এসে শুধুমাত্র বই ঘাটাঘাটি করেই চলে যাচ্ছেন, আসলে বিক্রি সে অর্থে এখনও পুরোদমে জমে ওঠে নাই। তো আমাদের সাথে এখানে যেসব বিক্রেতা আছেন আমরা যদি একটু চেষ্টা করি তাদের সাথে কথা বলতে, যে তারা আসলে কি বলেন যে এখন পর্যন্ত আসলে মেলার তৃতীয় দিন চলছে, মেলায় বিক্রি কেমন চলছে যদি একটু জানান। যে মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি অনেক ভালো হচ্ছে, তবে এবার যেহেতু রমজান মাসে এটা বইমেলাটা শুরু হয়েছে সেক্ষেত্রে একটু মানুষের আনাগোনা খুবই কম এবং সন্ধ্যার পর দেখা যায় একটু সামান্য মানুষের আনাগোনা। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এখানে আরো অনেক পাঠক পাঠিকা এর মধ্যে উপস্থিত হয়েছেন মেলা প্রাঙ্গণে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যে আপনি একটু যদি কথা বলি যে আসলে বইমেলা শুরু হয়েছে, আপনি এসেছেন, কেমন দেখছেন মেলা? লোকজন খুব কম আর কি, এবার রোজার কারণে হয়তো বা খুবই কম লোকজন এসেছেন। আপনি কি প্রতিবারই বইমেলায় আসেন বা কেমন বই দেখছেন, কেমন এসেছে? আমি তো মাত্রই ঢুকলাম, তো বই ভালোই এসেছে, ঐতিহ্যটাই অনেক পপুলার, সেজন্য এখানেই আগে দাঁড়িয়েছি আর কি। ধন্যবাদ আপনাকে। তো তারা যেমন বলছিলেন আসলে বইমেলায় আপনি দোলা জানেন যে এবার 549টি প্রকাশনা তাদের স্টল দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে। তো সব মিলে যদি বলি যে মেলায় আসলে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, মেলার সবগুলো স্টলে এখনো কিছু কিছু স্টল সাজসজ্জার কাজ যেমন বাকি রয়েছে, সব স্টলে বই এখনো পুরোপুরি ওঠেনি। তবে পাঠকরা মেলার সার্বিক কিছু অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ জানিয়েছেন, তবে তারা আশা করছেন সামনের দিনগুলোতে হয়তো মেলা আরও বেশি গুছিয়ে ক্রেতাদের আকর্ষণ করার জন্য সেই পরিবেশ মেলার আয়োজকরা তৈরি করবেন। এবং বিক্রেতারাও আশা করছেন যেহেতু 15 মার্চ পর্যন্ত মেলা চলবে এবং এই দিনগুলোতে, সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে এবং পাঠক পাঠিকারাও মেলা প্রাঙ্গণে আসবেন এবং তাদের পছন্দের বই কিনে নিয়ে যাবেন। তো দোলা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। শিলা, আপনাকে ধন্যবাদ। এবারে আরিফেল ওয়ার্ড্রপ ঈদ বাজার। জমে উঠতে শুরু করেছে চট্টগ্রামের ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। দেশি বিদেশি আর বাহারি পোশাক মন কাটছে ক্রেতাদের। মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। বন্দরনগরীর ছোট বড় সব মার্কেট, শপিং মল এখন সরগরম। দিন গড়ানোর সাথে বাড়ছে ভিড়, দিনরাত মুখরিত থাকছে ক্রেতার আনাগোনায়। এক মার্কেট থেকে অন্য মার্কেট ঘুরে পছন্দের জামা কাপড় কিনছেন তারা। শিশু কিশোর ও তরুণ তরুণী সহ নানা বয়সীরা আসছেন পছন্দের কাপড় কিনতে। তবে নারীদের ভিড় বেশি। পরিবার নিয়ে আগাম কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। পছন্দের পোশাক ও জুতো কিনতে পেরে খুশি ক্রেতারা। শপিং অলমোস্ট ডান, আর জুতাটাই বাকি ছিল, সেজন্য আমি করতে আসছি। আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য কম্বো, একই রকম পাঞ্জাবি দেখছিলাম আর কি। আমার খুব ভালো লেগেছে, অনেক নতুন নতুন ভ্যারাইটি এসেছে। পিছিয়ে নেই ছেলেরাও। বরাবরের মতোই ঈদে প্রথম পছন্দ পাঞ্জাবি। গরমে আরাম পেতে সুতি কাপড়ের পাঞ্জাবির চাহিদা এবার বেশি। শপিং করে ভালো লাগছে, কালেকশন অনেক নতুন নতুন কালেকশন আছে, দামটা কিছুটা বেশি, আর একটু রিজনেবল হলে ভালো হতো। আমি পাঞ্জাবিটি নিয়েছি আমার আপুর কাপড়ের সাথে ম্যাচ করে। ঈদের আনন্দ মানে নতুনত্ব, বিষয়টি মাথায় রেখে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। বেচাকেনা ভালো চলছে বলে জানান বিক্রেতারা। এই মার্কেটটা হচ্ছে আমাদের আসলে খুব একটা ফেমাস হয়েছে স্ট্রংয়ের মধ্যে, কারণ একই ছাদের নিচে আসলে অনেকগুলো ব্র্যান্ড আসলে ক্রিয়েট একসাথেই পাওয়া যাচ্ছে, যেটার জন্য কাস্টমারও খুব সন্তুষ্ট বোধ করছে আমাদের সাথে একসাথে। ফার্সিটাই বেশি চলতেছে, ফার্সিটা আপনার মেয়েরা আসতেছে, অনলাইনে দেখতেছে ফার্সি, আমরাও সেল করতেছি ফার্সি। এবছর ফার্সিটা বেশি চলতেছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি সম্পন্ন, সো আমাদের ওনার চিন্তা করে কাস্টমারদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। পোশাকের পাশাপাশি কসমেটিক, জুয়েলারি, ব্যাগ আর জুতো কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি ব্রাদার্স গ্রুপ নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকালে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। শ্রমিকরা জানান, কারখানাটিতে ২,০০০-এরও বেশি শ্রমিক কর্মচারী কাজ করেন। ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। খরচের তুলনায় দ্বিগুণ লাভ, তাই পটুয়াখালীর কলাপাড়ায় দিন দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ। এবছর ওই উপজেলা থেকে ৩ কোটি টাকার মিষ্টি কুমড়া বিক্রির আশা করছে কৃষি বিভাগ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রামের কৃষক সোহাইব গাজী এবছর মাচাং পদ্ধতিতে ৬৬% জমিতে মিষ্টি কুমড়া আবাদ করেছেন তিনি। খরচ হয়েছে মাত্র ৩০,০০০ টাকা। সঠিক পরিচর্যায় ফলন হয়েছে বাম্পার। শুধুমাত্র মিষ্টি কুমড়া থেকে লাখ টাকা বিক্রির আশা করছেন এই কৃষক। ৬০-৭০ হাজার টাকার মতন বেচা কিনা আমাদের হবে। যদি লবণতা না থাকতো তাহলে আমাদের আরো লাভবান আমরা বেশি হতাম। এবছর উপকূলের ৩০ হেক্টর জমিতে মাচাং ও সরল পদ্ধতিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়া। সোহাইব গাজীর সফলতা দেখে মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়েছেন অনেকে। সে খুব ভালো ফলন পাইছে এবং সামনের বছর আমরা দিতে চাই। আমি দিছি, আমি ভালো লবণ পাইছি। গত বছর দিছি, এবছর দিছি আর বেশি। যদি লবণাক্ত এই জায়গাটা যদি লবণ না থাকতো তাহলে মনে করেন আমি ১-১.৫ লাখ টাকা বিক্রি করতে পারতাম। মিষ্টি কুমড়া চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের পরামর্শের পাশাপাশি সার ও বীজ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবছর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ৩০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে, যেটা বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। উপকূলীয় এলাকায় পুষ্টি সমৃদ্ধ ফসল মিষ্টি কুমড়া চাষের সংখ্যা আরও বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা পটুয়াখালীবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আবারও দেশের বাইরের খবর। বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নোট বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় এল আলতো শহরে এই দুর্ঘটনা ঘটে। বিবিসি জানায়, সান্তাক্রুজ থেকে আসা বিমানটি রাজধানী লাপাজের কাছে এল আলতো বিমানবন্দরে অবতরণের পর দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি পিছলে পাশের একটি ব্যস্ত সড়কে চলে যায়। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। C-130 হারকিউলিস নামের বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া নোট বা কাগজের মুদ্রা বহন করছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা লোকজন টাকা কুড়াতে ঝাঁপিয়ে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও পানি ব্যবহার করে কর্তৃপক্ষ। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে বাঁচা মরার লড়াই। কিছুক্ষণ পর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এর গ্রুপ 2 থেকে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ 4-এর লড়াইয়ে আরেকটি জায়গার জন্য এখন খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ড এরই মধ্যে 3 ম্যাচ খেলে ফেলেছে, পয়েন্ট 3। পাকিস্তান 2 ম্যাচ খেলে পয়েন্ট 1। সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। তবে স্রেফ জয়ই সালমান আগাদের জন্য যথেষ্ট নয়। পাকিস্তানকে আজ জিততে হবে বড় ব্যবধানে, আর নির্দিষ্ট ব্যবধানে না জিতলে নিউজিল্যান্ডই উঠবে সেমিফাইনালে। স্প্যানিশ লা লিগায় রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নো ক্যাম্পে ম্যাচ শুরু হবে রাত 9:15টায়। 2 ম্যাচে হারের পর নিজেদের শেষ ম্যাচে জয়ের ধারায় ফিরেছে কাতালানরা। আর এই ম্যাচে ঘরের মাঠে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বার্সা। 25 ম্যাচে 20 জয়, 61 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে 1 পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল। বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন মাঝ মাঠের তারকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং। অন্তত 1 মাসের মধ্যে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রাত 11:30টায় শুরু হবে এই ম্যাচ। প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলবে সিটিজেনরা। 27 ম্যাচে 17 জয় ও 5 ড্রয়ে 56 পয়েন্ট নিয়ে 2 আছে সিটি। আর 1 ম্যাচ বেশি খেলে 5 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। এই ম্যাচে লিডস ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে চায় পেপ গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে 31 পয়েন্ট নিয়ে টেবিলের 15 নম্বরে থাকা লিডস ইউনাইটেড জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে।
এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, প্রতিশোধের অংশ হিসেবে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান, কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, বাঁচা মরার লড়াই সন্ধ্যা 7:30টায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।